সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এই কোভিড-19 সময় সমগ্র পৃথিবী আসলে স্থবির হয়ে আছে। এই মাঝে হয়তো আমাদের এই আসিয়াবাড়ি আদর্শ বিদ্যালয় অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আর আমাদের আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে ইংরেজি গ্রামারে নবম ও দশম শ্রেণীর একটি বিষয়। সেটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। আসলে খুব কমন একটা বিষয় এবং খুব সহজ। আমরা হয়তো এই ক্লাস শেষে সবাই ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে পুরোপুরি জানার পরে আমরা যখন বোর্ড কোয়েশ্চেন বা প্রিভিয়াস ইয়ারগুলোর কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে যাব, তখন হয়তো সবগুলা ট্যাগ কোয়েশ্চেনে আমরা পারবো আশা করি। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। এই ট্যাগ এবং কোয়েশ্চেন আমরা প্রথমে জানবো হচ্ছে এই দুটি শব্দের বিস্তারিত বর্ণনা। আমরা যখন কোনো শপিংয়ে যাই বা মার্কেটে কোনো কিছু ক্রয় করি, আমাদের ক্রয়কৃত পণ্যের সঙ্গে ট্যাগ লাগানো থাকে, ছোট্ট করে টোকেন, যেটাতে হয়তো ওই পণ্যটির বিস্তারিত ডিটেলস বর্ণনা বা ওই পণ্যটির প্রাইস এই জাতীয় কিছু মেনশন করা থাকে ছোট্ট একটা টোকেনের মধ্যে, যেটাকে আমরা বলি ট্যাগ। আসলে এই ট্যাগ শব্দের অর্থ হচ্ছে টু অ্যাড সামথিং, এটা কোনো কিছুর সঙ্গে কোনো কিছু জুড়ে দেয়া। তো এই কোয়েশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। আমরা যখন কোনো একটা বাক্যের শেষে প্রশ্ন জুড়ে দিই ছোট্ট করে, সেটাকে আসলে আমরা ট্যাগ কোয়েশ্চেন হিসেবে বুঝি। তো এখানে আমরা ইংরেজি গ্রামারে ঠিক অনুরূপ একটি বিষয়, আমরা ট্যাগ কোয়েশ্চেন যখন পড়তে যাব, আমরা মূল কোনো একটি বর্ণনামূলক একটি বাক্য, এটা যে কোনো ধরনের সেন্টেন্স হইতে পারে, অ্যাসার্টিভ সেন্টেন্স হইতে পারে, ইন্টারোগেটিভ হইতে পারে, ইম্পারেটিভ হইতে পারে, যে কোনো ধরনের সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোর শেষে আমরা একটি ছোট্ট করে ট্যাগ আকারে কোনো একটা প্রশ্ন জুড়ে দিব, এটাকে আমরা ট্যাগ কোয়েশ্চেন হিসেবে গ্রামারে জানবো। তো চলো আমরা বিস্তারিত রূপগুলো দেখি। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া আছে। আমি যদি বলি যে হি ইজ এ স্টুডেন্ট, তো হি ইজ এ স্টুডেন্ট, এটা একটা সেন্টেন্স। এখানে প্রথমে সাবজেক্ট হিসেবে আছে হচ্ছে প্রনাউন হি, এরপর একটি অক্সিলারি ভার্ব দেওয়া আছে যেটা হচ্ছে ইজ, এবং একটি কমপ্লিমেন্ট বা এক্সটেনশন বা অবজেক্ট আমরা যাই বলি, এ স্টুডেন্ট দেওয়া আছে এখানে। তো এই কোয়েশ্চেনটির শেষে একটি ছোট্ট করে কমা দিয়ে একটি করে ছোট্ট একটা টেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে, সেটা হচ্ছে ইজন্ট হি। তাহলে এই যে এখানে একটা হচ্ছে ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষিপ্ত রূপ, এবং সেই সঙ্গে সাবজেক্টের এখানে একটি প্রোনাউন ফর্ম বা সাবজেক্টিভ ফর্ম দেওয়া আছে, তারপর একটি কোয়েশ্চেন মার্ক ছোট্ট করে আন্ডারলাইন করে দেওয়া আছে। এই অংশটির নাম হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তো যে স্টুডেন্ট, আমরা যখন এটা পরীক্ষার খাতায় লিখতে যাব, তখন হচ্ছে মূল বাক্যটি আগে পরীক্ষার খাতায় উল্লেখ করে বা লিখে, এরপর ছোট্ট করে একটু ক্ষমা দিয়ে তারপরে ট্যাগ কোয়েশ্চেনটি আমরা লিখবো এবং সেটা আন্ডারলাইন করে দিব, এবং তার শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। আমাদের এইটাই খুব ইজি একটা টপিক। আমরা হয়তো যখন বিস্তারিত জানবো, এরপরে পুরো বিষয়টাই পারবো। সো আমি যদি এখানে ট্যাগ কোয়েশ্চেনের ডেফিনেশনটা বলি যে হোয়াট ইজ ট্যাগ কোয়েশ্চেন, যদি এমন কোনো প্রশ্ন হয়, তাহলে এটা কী হবে আসলে? A tag question is a question that is used at the end of a statement to get the support from the listener. যে সংজ্ঞাটার মেইন অর্থটা কি, যে একটি ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে এমন একটি প্রশ্ন যেটা সাধারণত কোনো একটা স্টেটমেন্ট, একটি বক্তব্য বা বর্ণনার শেষে যুক্ত করা হয় বা জুড়ে দেওয়া হয়। কিসের জন্য? টু গেট দ্য সাপোর্ট ফ্রম দ্য লিসেনার, যে যিনি শ্রোতা আছেন বা আমাদের যিনি লিসেনার রয়েছেন, তার লিসেনারের কাছ থেকে তার প্রতি উত্তর পাওয়ার জন্য সাধারণত এই ছোট্ট করে প্রশ্নটা জুড়ে দেওয়া হয়। এটা ছিল আমাদের সংজ্ঞা। এখন হচ্ছে আমাদের আসলে এই ট্যাগ কোয়েশ্চেনটা করার জন্য বা ওই ট্যাগ কোয়েশ্চেনগুলো অ্যাড করার জন্য আমাদের কিছু বিষয় সম্পর্কে বেসিক আইডিয়া থাকতে হবে। তার মধ্যে একটি হচ্ছে, এটাকে আমরা বলতে পারি যে কন্ট্রিকুয়েশন ফর্ম, অর্থাৎ ভার্বের কন্ট্রাক্টেড ফর্মগুলো, ভার্বের সংক্ষিপ্ত রূপগুলো। আমি আশা করবো যে আমার সকল শিক্ষার্থীরা এই স্লাইডটা তাদের খাতায় নোট করে নিবে, কারণ পরবর্তীতে আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন করতে যাব, ট্যাগ কোয়েশ্চেন করার সময় এটা আমাদের কাজে লাগবে। যেমন এখানে কিছু ডিফারেন্ট রয়েছে, হচ্ছে যে আমি যদি বলি অ্যামন্ড, তো অ্যামনটটাকে আমরা যখন এই ট্যাগ কোয়েশ্চেনে লিখতে যাব, তখন এটাকে সাধারণত আইন্ট বা আরেন্ট লিখতে হবে। আবার যখন এটা, কিন্তু এটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট, আমরা জানি যে ট্যাগ কোয়েশ্চেন হবে দুই রকম। একটা হচ্ছে যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, এটা নেগেটিভ ট্যাগ হবে, এবং যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়, তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ সবসময় অপোজিট প্যাটার্নে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। এখন যখন আমরা বারবার এই কন্ট্রাক্টেড ফর্মগুলো লিখতে যাব, তখন আমাদের কিছু জায়গায় ফোকাস করতে হবে। যেমন আমি এখানে যদি বলি অ্যামাউন্ট বা অ্যাম নট, এটাকে ট্যাগ কোয়েশ্চেনে যখন পজিটিভ সেন্টেন্সে অ্যাম নট থাকবে, তখন নেগেটিভ প্রয়োজন এটা আমরা আর্নট লিখবো। কিন্তু যখন কোনো সেন্টেন্সে নেগেটিভলি অ্যাম দেওয়া থাকবে, অ্যাম নট দেওয়া থাকবে, সরি, এই অ্যাম নট দেওয়ার সময় আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন করতে যাবো, তখন শুধু এটা আর দিয়ে করবো, সরি, অ্যাম দিয়ে করবো। অর্থাৎ
এম থাকলে আরেন্ট, আর যদি এম নট থাকে তাহলে এম। আশা করি বিষয়টি ক্লিয়ার। আমি আবারও উল্লেখ করতেছি, যদি সাপোজ আই এম এ স্টুডেন্ট, এটা ট্যাগ কোয়েশ্চেন হবে আরেন্ট আই। কিন্তু আমি যদি বলি আই এম নট এ লেকচারার, আই এম নট এ লেকচারার, তো এখানে আই এম নট দেওয়া আছে, তো এটা ট্যাগ কোয়েশ্চেনটা কী হবে? এম আই। এইটা বিষয়টা উল্লেখ করতেছি। এরপর আর কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন আমি যদি উল্লেখ করতে যাই এখানে, যেমন নিচের দিকে দেওয়া আছে উইল নট, এইটার নেগেটিভ ট্যাগ হবে ওন্ট। এরপরে রয়েছে শ্যাল নট, এটা হবে শান্ট। এরপরে এখানে ব্যতিক্রম যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে ডো নট, ডাজন্ট এবং ডিডেন্ট। এই বিষয়গুলো একটু ভালো করে লক্ষ্য করতে হবে। অর্থাৎ যখন আমরা কোনো সেন্টেন্স করতে যাব, আচ্ছা আমরা পরবর্তী স্লাইডগুলোতে এই ডো নট, ডাজন্ট এবং ডিডেন্টের বিস্তারিত বর্ণনা আমরা পাবো, তো আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, আমরা এই স্লাইডে শিখবো হচ্ছে হাউ টু ফর্ম এ ট্যাগ কোয়েশ্চেন। আমরা তো জানি ট্যাগ কোয়েশ্চেন কি, ট্যাগ কোয়েশ্চেন কীভাবে লিখতে হয়, এটা আমরা ইতিমধ্যে শিখেছি। এখন আমরা এই স্লাইডে শিখবো হচ্ছে যে ট্যাগ কোয়েশ্চেনটা কীভাবে লিখতে হবে, এটা প্যাটার্নটা কীভাবে হবে। যেমন আমি একটু আগেই বলতেছিলাম যে ট্যাগ কোয়েশ্চেনটা দুইটাভাবে লেখা যায়। একটা হচ্ছে যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ ট্যাগ হবে, যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে এটা অ্যাফার্মেটিভ ট্যাগ, আবার যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগটা হবে নেগেটিভ। যেমন আমি প্রথম স্ট্রাকচারটা এখানে উল্লেখ করা আছে যে স্ট্রাকচার ইন পজিটিভ স্টেটমেন্ট, অর্থাৎ যখন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ স্টেটমেন্ট হবে, এটার আসলে ট্যাগ কোয়েশ্চেনের স্ট্রাকচারটা কী হবে। যেমন এখানে দেওয়া আছে হাসান ইজ এ ট্রুথফুল বয়। তো এখানে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, এই অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হবে যখন ট্যাগ কোয়েশ্চেন লিখতে যাব ঠিক কমা দিয়ে পরে আমাদের লিখতে হবে। তো ট্যাগ কোয়েশ্চেনটা লেখার সময় প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম বা অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব অথবা অন্য কোনো ভার্ব থাকলে সেটা ভার্বের সংক্ষিপ্ত রূপটা দিয়ে সেটার সঙ্গে অ্যান অ্যাপোস্ট্রোফি টি, যেটা নটের কন্ট্রাক্টেড ফর্ম, সেটা যুক্ত করতে হবে এবং সেই সঙ্গে হবে সাবজেক্টের প্রনাউন ফর্ম, সেটা সাবজেক্টিভ ফর্মে হবে। যেমন হাসান ইজ এ ট্রুথফুল বয়, এই বাক্যের আমরা যদি দেখি যে কি অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, তো এই ইজ ভার্ব থেকে প্রথমে ইজ বসেছে, এরপর যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেটা ট্যাগটি হবে নেগেটিভ, তো আমরা এখানে অ্যান অ্যাপোস্ট্রোফি টি যেটা নটের কন্ট্রাক্টেড ফর্ম দেওয়া আছে সেটা যুক্ত করেছি এবং এর পরবর্তীতে রয়েছে হাসানের সাবজেক্টিভ প্রনাউন হি এবং এরপরে ইন্টারোগেশন সাইন বা প্রশ্নবোধক চিহ্ন যাই বলি আমরা। তো সেন্টেন্সটি ছিল অ্যাফার্মেটিভ, আমরা ট্যাগটা করেছি হচ্ছে নেগেটিভ, ইজেন্ট। আমরা যদি নিচের দিকে একটি সেন্টেন্স দেখি যে স্ট্রাকচার ইন নেগেটিভ স্টেটমেন্ট, অর্থাৎ যখন আমি কোনো একটা নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন করতে যাব, এই নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন করার জন্য আমাকে যেটা করতে হবে যে অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে। অর্থাৎ আমি যখন ট্যাগটা ফর্ম করতে যাব তখন ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম হবে ঠিকই, কিন্তু তার সঙ্গে কোনো নট হবে না এবং এর পরবর্তীতে সাবজেক্টের প্রনাউন ফর্ম দিয়ে আমি লাস্টে ইন্টারোগেশন সাইন দিয়ে দিব। যেমন প্রথম শি ইজ নট মাই মাদার, যে তিনি আমার মা নন, তাহলে এখানে শি পরে ইজ ভার্ব রয়েছে ঠিকই, এর আগের সেন্টেন্সেও ছিল হাসান ইজ, কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে যে শি ইজ এর পরে একটি নট দেওয়া আছে। তো আমরা যখন এরকম কোনো নেগেটিভ সেন্টেন্স দেখতে পাবো, যেমন শি ইজ নট মাই মাদার, আই এম নট এ লেকচারার, হি ইজ নট অ্যান অনেস্ট পারসন, এমন যদি হয় অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট বা নেগেটিভ স্টেটমেন্ট, সেক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে ভার্বের সংক্ষিপ্ত রূপটি দিব এবং এরপরে সেন্টেন্সের যে সাবজেক্ট থাকবে সাবজেক্টের প্রনাউন ফর্মটা দিব, সেটা সাবজেক্টিভ ফর্মে হবে এবং এরপর ইন্টারোগেশন সাইন দিয়ে এটা কমপ্লিট করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই স্লাইডে বিস্তারিত যেটা শিখলাম সেটা হচ্ছে যে যদি একটি সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয় সেটার ট্যাগ কোয়েশ্চেনটা হবে নেগেটিভ এবং সেটার ফরমেশনটা হবে ভার্ব প্লাস অ্যান অ্যাপোস্ট্রোফি টি অর্থাৎ নট কন্ট্রাক্টেড ফর্ম প্লাস যে কোনো একটা সাবজেক্টের প্রনাউন এবং সেটা সাবজেক্টিভ ফর্মে হবে। যেমন আমি যদি উপরে লক্ষ্য করি হাসান ইজ এ ট্রুথফুল বয়, এখানে কিন্তু আমি হাসানের পরিবর্তে হি দিতে পারতাম, হিম দিতে পারতাম, কিন্তু হিম কেন হবে না? কারণ হিমটা হচ্ছে একটা অবজেক্টিভ ফর্ম বা পসেসিভ অ্যাডজেক্টিভও যদি বলি, অন্য কোনো এখানে সাবজেক্টিভ ফর্ম ছাড়া কোনো অবজেক্টিভ ফর্ম বা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম কোনো ফর্ম হবে না। তাহলে আমাদের মাথায় যেটা ক্লিয়ার করে রাখতে হবে যে যখন আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে যাব তখন এই কমা দেওয়ার পরে ভার্বের সংক্ষিপ্ত রূপ এবং এরপরে যদি এটা নেগেটিভ ট্যাগ হয় তাহলে অ্যান অ্যাপোস্ট্রোফি টি এবং তারপরে সাবজেক্টের যেই ফর্মটা হবে সেটা সাবজেক্টিভ ফর্মে হবে, অর্থাৎ প্রনাউন হবে সাবজেক্টের। যদি এখানে নাউন দেওয়া আছে যেমন হাসান ইজ এ ট্রুথফুল বয়, এখানে হাসানের পরিবর্তে কি বলবে? তো আমাদের মাথায় এটা সবসময় রাখতে হবে যে সেন্টেন্সের, আমি আবারও উল্লেখ করতেছি, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় কোনো নাউন থাকে অথবা প্রনাউন থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় সবসময় সেটা ভার্বের পরে প্রনাউন বসবে, কোনো নাউন বসবে না। আই রিপিট,
যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় নাউন বা প্রনাউন যাই থাকুক না কেন, যখন আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে যাব তখন এই ভার্বের কন্ট্রাক্টেড ফর্মের পরে কখনো নাউন বসবে না, সবসময় প্রনাউন বসবে। যেমন এখানে হাসানের পরিবর্তে হি বসেছে, কিন্তু আমি যদি নিচের দিকে সেন্টেন্সটা দেখি, যেমন শি ইজ নট মাই মাদার, তাহলে এখানে শি ইজ নট মাই মাদারের জায়গায় এখানে শিটা প্রনাউন ফর্মে অলরেডি দেওয়া আছে, তো আমরা এটা প্রনাউন ফর্মটা প্রনাউনই হবে। কিন্তু আমরা উপরের সেন্টেন্সে লক্ষ্য করে থাকি যে হাসান ইজ এ ট্রুথফুল বয়, তাহলে এখানে হাসানটা নাউন ফর্মে দেওয়া আছে, কিন্তু আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন করতে যাব সবসময় এটা প্রনাউন ফর্মে হবে। এবং সেখানে আরেকটা বিষয় উল্লেখ করে, সেটা হচ্ছে যে সবসময় এটা সাবজেক্টিভ ফর্মে হবে। আই রিপিট, সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় নাউন বা প্রনাউন যে কোনো কিছুই থাকুক না কেন, যখন আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে যাব তখন এই ভার্বের কন্ট্রাক্টেড ফর্মের পরে সবসময় সেটা প্রনাউন ফর্মে হবে এবং প্রনাউনটা সবসময় সাবজেক্টিভ ফর্মে হবে। ইজ ইট ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। সো এই বাক্যে আমরা হচ্ছে কতগুলো নিয়ম শিখবো। গ্রামারে আসলে নিয়মের কোনো সীমানা নেই, তুমি ইচ্ছা করলে যে কোনো ধরনের নিয়ম যে কোনো গ্রামার থেকে পড়তে পারো। সাধারণত এই এসএসসি বা নবম ও দশম শ্রেণীর জন্য যে নিয়মগুলো আমাদের সবসময় এক্সারসাইজে কাজে লাগবে বা আমাদের জানাই উচিত বা আমার জানতেই হবে, আমি এমন কিছু বেসিক রুলস নিয়ে এসেছি, আমরা একটু চেষ্টা করে দেখে গেলে পারি কিনা। আচ্ছা, প্রথমের দিকে রয়েছে যে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকলে তার সাথে সংক্ষেপে নট, এটা নট, এই নটের সংক্ষিপ্ত রূপ হবে কিন্তু অ্যান অ্যাপোস্ট্রোফি, এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, এবং সাবজেক্ট নিতে হয়। আচ্ছা, এরপর নট থাকলে তা উঠে যায়, এটা আমরা আগেই পড়েছি যে বাক্যে যদি নেগেটিভ হয়, বাক্যটি বা স্টেটমেন্টে যদি নেগেটিভ হয় সেটা অ্যাফার্মেটিভ ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। সো এটা সিম্পলি আমাদের নট উঠে যাবে, এরপর এখানে মেনশন করে দিয়েছি আমি। আচ্ছা, এরপর একটা এক্সাম্পল দেখি আমরা, আমি রুলসটি একটু আবার উল্লেখ করতেছি। দেখো, বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকলে তার সাথে নট এবং আই রিপিট, বাক্যের সাথে অক্সিলারি ভার্ব থাকলে তার সাথে সংক্ষেপে নট এবং সাবজেক্ট নিতে হয়, নট থাকলে তা উঠে যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে নট কখন উঠে যাবে। নট তো যখন বাক্যটি নেগেটিভ থাকবে তখন আমরা ইউজুয়ালি অ্যাফার্মেটিভ ট্যাগ করবো, এই জন্য নটটি উঠে যাবে। আমরা নিচের এক্সাম্পলটা একটু লক্ষ্য করি, হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, এবং এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট বা অবজেক্ট বা বাক্যাংশ যেটা আমরা বলি, এক্সটেনশন। এখন কথা হচ্ছে এই বাক্যে অক্সিলারি ভার্ব যেহেতু ইজ আছে, আমরা আগে কি বলেছি যে অক্সিলারি ভার্ব থাকলে তার সঙ্গে নট বসবে। এখন হচ্ছে অক্সিলারি ভার্ব যেহেতু ইজ, তাহলে আমরা প্রথমে হচ্ছে মূল সেন্টেন্সটি লিখে তারপরে একটি কমা দিয়ে তারপরে ইজ লিখব, এবং সেটা স্মল লেটার হবে। আমি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতেছি যে ট্যাগ কোয়েশ্চেনে কখনো কোনো ক্যাপিটাল লেটার হয় না। আই রিপিট, ট্যাগ কোয়েশ্চেন লেখার সময় ওই ভার্বের শর্ট ফর্ম বা সাবজেক্টের বা নাউন বা প্রনাউনের যে প্রনাউন ফর্ম সাবজেক্টিভ ফর্ম আমরা লিখি, এর কোনোটাই কোনো সময় ক্যাপিটাল লেটার হয় না। শুধুমাত্র গড বা আল্লাহ বা ক্রিয়েটর, এই নাউনগুলোর জন্য যে প্রনাউনটা ইউজ হবে তার ফার্স্ট লেটারটি ক্যাপিটাল হবে। আই রিপিট, এই ভার্বের কন্ট্রাক্টেড ফর্মের পরে যেই প্রনাউন ফর্মটা বসবে সাবজেক্টিভ ফর্মে তা কখনোই ক্যাপিটাল লেটারে হয় না। শুধুমাত্র যদি আল্লাহ, গড বা ক্রিয়েটর এই নাউনগুলি থাকে, তাহলে তার পরিবর্তে প্রনাউনটি লেখার সময় শুধুমাত্র ফার্স্ট লেটারটি ক্যাপিটাল হবে। ওকে, তাহলে আমরা এখানে লক্ষ্য করলাম হি ইজ এ স্টুডেন্ট, কেন এই সেন্টেন্সটা একটি পজিটিভ স্টেটমেন্ট। তো আমরা আগেই বলেছি যে পজিটিভ সেন্টেন্স হলে নেগেটিভ ট্যাগ করতে হবে। তাহলে প্রথমে ট্যাগ কোয়েশ্চেনের ফরমেশনটা কী ছিল, যে যদি একটি সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন করার সময় প্রথমে ভার্বটি দিতে হবে, অক্সিলারি ভার্ব থাকলে, তারপরে নটের সংক্ষিপ্ত রূপ অ্যান অ্যাপোস্ট্রোফি টি দিতে হবে, তারপরে হচ্ছে সাবজেক্টের প্রনাউন। তাহলে আমরা সেন্টেন্সটিতে লক্ষ্য করতেছি যে হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সো এই সেন্টেন্সটিতে যেহেতু ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আমরা প্রথমে ভার্বটি এখানে লিখলাম ইজ, এবং অবশ্যই সেটা স্মল লেটারে হবে। এরপরে হচ্ছে অ্যান অ্যাপোস্ট্রোফি টি, নটের সংক্ষিপ্ত রূপ বা কন্ট্রাক্টেড ফর্ম যেটাই বলি আমরা। এরপরে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট ছিল হচ্ছে হি, এই সাবজেক্টের প্রনাউন বা এখানে অলরেডি প্রনাউন দেওয়া আছে সেন্টেন্সের সাবজেক্টের জায়গায়, এই জন্য আমরা প্রনাউন হি লিখলাম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ট্যাগ কোয়েশ্চেন বা ওই শর্ট ট্যাগ যেটা বলি আমরা, কোয়েশ্চেন ট্যাগ বা ট্যাগ কোয়েশ্চেন, এটা লেখার পরে যদি এর শেষে কোনো ইন্টারোগেশন সাইন দেওয়া না হয়, তাহলে আসলে এই পুরো সেন্টেন্সটি কেটে দেওয়া হবে বা কেটে দেওয়া হয় ইউজুয়ালি। তো আমাদের এটা মনে রাখতে হবে যে একটা ট্যাগ কোয়েশ্চেনে লেখার পরে সেটা আন্ডারলাইন করে দিব এবং তারপরে প্রশ্নবোধক চিহ্ন জুড়ে দিব। আচ্ছা, চলো আমরা পরবর্তী রুলসটিতে যাই। আমাদের রুলস নাম্বার 2 এখানে রয়েছে হচ্ছে যে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকলে,
আমরা পূর্ববর্তী স্লাইডটিতে দেখেছি যে যখন অক্সিলারি ভার্ব থাকে তখন কীভাবে করতে হয়। এখন আমরা দেখবো হচ্ছে যদি অক্সিলারি ভার্ব না থাকে, এবং না থাকলে কী হবে, যে না থাকলে টেন্স নির্ধারণ করতে হয়। অর্থাৎ যখন কোনো একটি সেন্টেন্সে ডিরেক্ট কোনো অক্সিলিয়ারি ভার্ব মেনশন করা থাকে না, তখন আমরা কি করব, ট্যাকুয়েশনের ভার্বটা লেখার জন্য আমরা টেন্সটা আইডেন্টিফাই করব। এবং তারপরে প্রেজেন্ট টেন্স হলে ডো ডাজ, আমরা ডো ডাজের ব্যবহার জানি যে ডো হচ্ছে কখন হবে, ডো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া বাকি যেগুলো রয়েছে প্লুরাল নাম্বার, সেগুলোর ক্ষেত্রে ডো হয় সাধারণত। ডাজ কখন হয়, ডাজ হচ্ছে যে কোনো নাউন বা থার্ড পারসন সিঙ্গুলার, সেগুলো থাকলে কি হবে, ডাজ হবে। আচ্ছা, এরপর হচ্ছে যদি সেই টেন্সটা পাস্ট টেন্সে হয় তাহলে কী দিতে হবে, ডিড দিতে হবে। আর এই ডিডের ব্যবহারের ক্ষেত্রে আসলে ওইরকম পার্সন বা নাম্বারের এত আমাদের আইডেন্টিফাই করতে হবে না, কারণ এখানে একটাই ওয়ার্ড ডিড। আচ্ছা, তাহলে আমরা এখানে সেন্টেন্সটা যদি এক্সাম্পলটা আমি রোলসটা আবার রিপিট করি, যে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকাকালীন সময়ে আমরা যখন ট্যাকুয়েশন করতে যাব তখন এই ভার্বের কন্ট্রাক্টেড বা শর্ট ফর্মটা লেখার জন্য আমরা প্রথমে ওই সেন্টেন্স থেকে টেন্সটা আইডেন্টিফাই করব, এবং টেন্সটা কোন টেন্স এটার উপরে ডিপেন্ড করে আমরা ভার্বটা লিখব। যদি সেটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডো ডাজ দিয়ে লিখব, এবং যদি সেটা পাস্ট টেন্স হয় তাহলে সেটা ডিড দিয়ে লিখব। এখন হচ্ছে এই ডিডের ক্ষেত্রে আমাদের কোনো ভেরিয়েশন নাই, কিন্তু ভেরিয়েশনটা যে জায়গায় সেটা হচ্ছে যে ডো ডাজের ক্ষেত্রে, যে আমরা ডো ব্যবহার করবো নাকি ডাজ ব্যবহার করব। আমি আগেও বলেছি, এখনও রিপিট করছি, যে ডাজ হবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলোর ক্ষেত্রে, এবং যেই সেন্টেন্সগুলোতে আমরা আরও সহজ করে নিতে পারি, যে প্রেজেন্ট টেন্সে যেই সেন্টেন্সগুলোতে ভার্বের সঙ্গে অ্যাজ ও ইজ যুক্ত করা থাকবে ওই সেন্টেন্সগুলোতে আমরা ডাজ ব্যবহার করব ভার্বের জায়গায়। ঠিক আছে? আচ্ছা, আমি উদাহরণগুলো দেখি। যে উই লার্ন ইংলিশ, এখানে উই হচ্ছে সাবজেক্ট, লার্ন হচ্ছে ভার্ব, যেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে পারি আমরা। আচ্ছা, এটা একটা সেন্টেন্স। আমরা দ্বিতীয় সেন্টেন্সে যদি লক্ষ্য করি, দে সলভ দ্য প্রবলেম, তারা সমস্যাটা সমাধান করেছিল। সো এখানে সলভ হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। সো এইখানে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, অন্যটি পাস্ট ফর্ম। তো আমরা যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম পাবো তখন আমরা আগে উল্লেখ করেছি যে ডো ডাজ ব্যবহার করব, কিন্তু এখানে দেখো ভার্বের সঙ্গে এই লার্নের সঙ্গে কোনো অ্যাজ বা ইএস দেওয়া নেই। এটা একটা হচ্ছে সাইন। আমরা যদি আরেকটা সাইন পাই যে এখানে সাবজেক্টের জায়গায় হচ্ছে উই, সো উইটা আমরা জানি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাহলে আমরা কী করবো, ডো দিয়ে করবো, ডাজ এখানে হবে না। আচ্ছা, তাহলে এখানে কী হবে, প্রথমে ডো, সেন্টেন্সটা যেহেতু একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট সেখানে নট দিতে হবে, তাহলে প্রথমে হচ্ছে ডো, একটা কমা দিয়ে পরে ডো যেটা স্মল লেটারে, এরপর হচ্ছে নটের কন্ট্রাক্টেড ফর্ম অ্যানাপোস্ট্রফি টি, এবং একটা স্পেস দিয়ে উইটা তো এমনি প্রনাউন, তাহলে উইটা আমরা এখানে উল্লেখ করে দিতে পারি উই, এবং লাস্টে হচ্ছে একটা ইন্টারোগেশন সাইন। দ্বিতীয় সেন্টেন্সটা যদি আমরা লক্ষ্য করি, দে সলভ দ্য প্রবলেম, তারা সমস্যাটি সমাধান করেছিল। এখানে সলভ যেহেতু ভার্বের পাস্ট ফর্মে রয়েছে, আমরা জানি যে ভার্বের পাস্ট ফর্ম থাকলে সেটা ডিড দিয়ে করতে হবে, কারণ এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই। সো এখানে আমরা প্রথমে হচ্ছে ডিড লিখলাম, এবং এই পুরো স্টেটমেন্টটি হচ্ছে অ্যাফার্মেটিভ বা পজিটিভ স্টেটমেন্ট, এজন্য আমরা এর সঙ্গে নট যুক্ত করতে হবে, যেটা আমরা সাধারণত ওই ট্যাকুয়েশন বা কুয়েশনটাকে করতে অ্যান অ্যাপোস্ট্রফি টি দিয়ে যুক্ত করি। তাহলে ডিডন্ট, এরপর হচ্ছে দে, যেহেতু এটা প্রনাউন ফর্মে দেওয়া আছে আমরা এটা উল্লেখ করে দিলাম, এবং এরপর একটা ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে অলরেডি দুইটা রুলস শিখেছি। এর পূর্ববর্তী স্লাইডটিতে আমরা দেখেছি যে বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কীভাবে ট্যাগ করতে হবে, এবং এখানে আমরা দেখেছি যে বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে বাক্যের ভার্ব থেকে বা পুরো বাক্যটি দেখে টেন্স আইডেন্টিফাই করে কীভাবে এই অক্সিলারি ভার্বহীন স্টেটমেন্টের ট্যাকুয়েশন করতে হয়। ঠিক আছে ডিয়ার লার্নার্স, চলো আমরা পরবর্তী স্লাইডটিতে যাই। আচ্ছা, এখানে হচ্ছে রোল নাম্বার 3। আমরা এখানে দেখব হচ্ছে যে বাক্যের মধ্যে যদি এম থাকলে, এম, আমি যখন ভার্বের ওই যে বেসিকগুলো তোমাদেরকে দেখিয়েছি যেটা নোট করার জন্য বলেছি, সেখানে আমি আগে উল্লেখ করেছি যে এম থাকলে কি করতে হবে, আর দিয়ে করতে হবে, ট্যাগ করতে হয়। আর তবে এম নট থাকলে এম দ্বারা ট্যাগ করতে হয়। সো ডিয়ার লার্নার্স, আমি আগেই বলেছি যে যখন একটি বাক্যে বা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট বা পজিটিভ সেন্টেন্সে যখন অক্সিলারি ভার্বের জায়গায় এম থাকবে, সেই এমটাকে আমরা আর দিয়ে করবো। যেমন আই এম এ স্টুডেন্ট, তো এখানে বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, ভার্বের জায়গায় হচ্ছে এম, তাহলে এটা কি দিয়ে করবো, আমরা আর দিয়ে করবো। তাহলে এটা প্রথমে কী হবে, আর অ্যান্ড আই। ঠিক আছে? আচ্ছা, এটা ব্যতিক্রম, এটা মাথায় মেনশন করে রাখতে হবে, এবং এটা বিগত সালের পরীক্ষাগুলোতে বারবারও এটা রিপিট হয়েছে, সেই ভার্বটা একটু ভালো করে নোট করে রেখো। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর সেন্টেন্সে যদি আমরা এখানে দেখি যে আই এম নট বিজি, আমি ব্যস্ত না, হচ্ছে
ব্যস্ত না শব্দটা এখানে এম এর পর নট যুক্ত করা হয়েছে। তাহলে এখানে যে নট যুক্ত করা হয়েছে, তাহলে এখানে নটের জন্য এখানে আর না হয়ে কি হবে, এম হবে। এজন্য আমরা ট্যাগ কোয়েশ্চেনের জায়গায় লিখবো হচ্ছে এম আই। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, আমি আবার রিপিট করতেছি, দেখো যে কোনো একটা বাক্যে অক্সিলারি ভার্বের জায়গায় যদি এম থাকে এবং বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয়, ভালো করে লক্ষ্য করো যে কোনো একটা বাক্যে যদি ভার্বের জায়গায় এম থাকে এবং বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার সময়টা ভার্বের জায়গায় আরেন্ট হবে। আবার যখন কোনো একটা সেন্টেন্স নেগেটিভ হবে বা নেগেটিভ স্টেটমেন্ট মিন করবে, তখন এই বাক্যটি যখন ট্যাগ করতে যাব, তখন এটা এই আরেন্টের পরিবর্তে শুধু আর হবে। সরি, এটা আমার ভুল হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে যে কোনো এম নট থাকলে এই এম নটের আমরা যেখানে পজিটিভ থাকলে আরেন্ট লিখি, কিন্তু সেটা যখন আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ করবো তখন শুধু এটা আর এর পরিবর্তে এম হয়ে যাবে, অর্থাৎ এমটা টিকেই থাকবে। আর রিপিট, যখন কোনো একটি সেন্টেন্সে ভার্বের জায়গায় এম থাকবে তখন এটা পজিটিভ হলে এটা ট্যাগ কোয়েশ্চেন করার সময় আরেন্ট দিয়ে করতে হবে। কিন্তু যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্বের জায়গায় এম থাকে এবং এটা নেগেটিভ স্টেটমেন্ট হয়, তাহলে এটা ট্যাগ কোয়েশ্চেন করার সময় ভার্বের জায়গায় এম হবে, আর হবে না। আশা করি বিষয়টি ক্লিয়ার। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, রোল নাম্বার 4, এখানে হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স হলে ট্যাগ হবে উইল ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স, তো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে একটু আমরা ব্রিফ একটা নিয়ে নেই। ব্রিফটা হচ্ছে এমন যে ইম্পারেটিভ সেন্টেন্সে আসলে বিভিন্ন প্যাটার্ন হয়। যদি বেসিক বা মেইন প্যাটার্নটা আমরা ধরি এমন যে ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে শুরু হয়, প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে, প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার, অথবা কাইন্ডলি ওপেন দ্য ডোর, অথবা ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়। যেমন কেমন হবে, যে স্টে হিয়ার, কাম হিয়ার, ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, ওপেন ইউর বুক, ক্লোজ ইউর বুক। এমন অনেকগুলো উদাহরণ আমরা দিতে পারি। এর মধ্যে নিচে একটা এক্সাম্পল আমরা যদি দেখি, ওপেন ইউর বুক, তোমার বইটি খোলো, তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা আগেই বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স বিভিন্ন প্যাটার্নে হয়। তাহলে এখানে যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে তোমার আসলে মেইন স্ট্রাকচার, সাবজেক্টের প্রনাউন, ফর্ম, ভার্ব কিছু দেখার দরকার নেই। তুমি জাস্ট এটা হচ্ছে যে এই সেন্টেন্সটা লিখে কমা দিয়ে এরপরে শুধুমাত্র উইল ইউ লিখে দিলে হবে। উইল ইউ শেষে একটা ইন্টারোগেশন সাইন দিয়ে আন্ডারলাইন করে রেখে দিও। অর্থাৎ যেখানে আমরা এর আগে অনেকগুলো রুলস পড়েছি যে ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম এবং প্রনাউন ফর্ম যেটা সাবজেক্টিভ ফর্মে হয় এবং এরপরে ইন্টারোগেশন সাইন, এখানে ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম এবং প্রনাউন এই দুইটার জায়গায় হবে উইল ইউ। একদম ইজি রুল। ইম্পারেটিভ সেন্টেন্স তুমি সামনে পেলেই ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন হিসেবে উইল ইউ লিখে দিতে পারবে। আচ্ছা, এরপরে দেখো রুল নাম্বার 5, যে ডু নট দ্বারা সেন্টেন্স শুরু হলে ট্যাগ হবে উইল ইউ। এটা আসলে আমরা আগের স্লাইডেই পড়েছি যে ওই ট্যাগ কোয়েশ্চেনের রুলসে যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে উইল ইউ হয়। এখন হচ্ছে যে উইল ইউ যখন হবে তাহলে যদি ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ডো নট দিয়ে তো ইম্পারেটিভ সেন্টেন্সই শুরু হয়। যে ডো নট কেমন হবে, ডো নট ডিস্টার্ব মি, ডোন্ট রান ইন দ্য সান, এমন হতে পারে না? তো এইরকম এই ডো নট দিয়ে যখন ইম্পারেটিভ সেন্টেন্সগুলো শুরু হবে তখন এটা উইল ইউ হবে। ওকে, বাট ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন ডু থাকবে তখন এটা অন্য রুলস হবে, আমরা এটা পরবর্তীতে দেখবো। আচ্ছা, দেখার পরে আমরা পরবর্তী স্লাইডে যাই। রুল নাম্বার 6, লেট মি, লেট হার, লেট হিম, লেট দেম দ্বারা বাক্য শুরু হলে ট্যাগ হবে উইল ইউ। এখানে একটা লক্ষ্য করার বিষয়, একটা হচ্ছে লেট প্লাস প্রোনাউন। এখন হচ্ছে এই লেটের পরে বিভিন্ন প্রোনাউন হয়। লেট মি, এখানে দেওয়া আছে লেট মি, লেট হার, লেট হিম, লেট দেম, বাট লেট আস কিন্তু নেই। লেটস বা লেটাস কিন্তু এখানে দেওয়া নেই, বিষয়টি একটু মাথায় রাখতে হবে যে লেটস বা লেটাস ছাড়া লেটের পরে অন্য যে কোনো প্রোনাউন, সেটা লেট মি হইতে পারে, লেট হার হইতে পারে, লেট হিম হইতে পারে বা লেট দ্যাম হইতে পারে, এই ধরনের বাক্যগুলো শুরু হলে এটা ট্যাগ কোয়েশ্চেন হবে উইল ইউ। আমি আবার মেনশন করতেছি যে লেটের পরে যে কোনো প্রোনাউন বসুক, লেটস বা লেট আস ছাড়া অন্য যে কোনো প্রোনাউন বসলে এর ট্যাগ কোয়েশ্চেন হবে উইল ইউ। নিচে এক্সাম্পলটা আমরা একটু লক্ষ্য করি যে লেট মি ডু দিস, তাহলে এখানে লেটের পরে মি দেওয়া আছে, এই জন্য এটা ট্যাগ কোয়েশ্চেনটা কী হবে, উইল ইউ। তো লেটের পরে যখনই তোমরা অন্য কোনো প্রোনাউন আস বা লেটস অ্যাপোস্ট্রফি এস এটা ছাড়া অন্য যে কোনো প্রোনাউন যখন থাকবে এর কোয়েশ্চেন ট্যাগ বা ট্যাগ কোয়েশ্চেন হিসেবে আমরা উইল ইউ লিখে দিব সরাসরি। ঠিক আছে, আশা করি এই বিষয়টি ক্লিয়ার। আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, রোল নাম্বার 7, এখানে হচ্ছে যে লেটাস দ্বারা বাক্য শুরু হলে ট্যাগ হবে শ্যাল উই। আমি আগে উল্লেখ করেছি যে এই লেটের রুলস হচ্ছে দুইটা, একটা হচ্ছে লেটের পরে প্রোনাউন বসে এবং লেটের পরে যখন লেটস
বা লেট আস থাকবে, তখন এটা কোয়েশ্চেন হবে শ্যাল উই। এখানে দেওয়া আছে লেট আস গো আউট ফর ওয়াক, সেখানে এটা কোয়েশ্চেন হচ্ছে শ্যাল উই। বাট আমি যদি এখানে লেটের পর এপোস্ট্রোফি এস দিয়ে দিই তাহলে কিন্তু এটা সেম মিনিং দাঁড়াবে। তো এখানে লেটস বা লেটাসের পরিবর্তে শ্যাল উই লিখবো, আর লেটের সাথে অন্য যে কোনো প্রোনাউন হলে সেটা উইল লিখবো। আশা করি বিষয়টি খুবই সোজা এবং তোমাদের বোধগম্য, খুব সহজে বুঝতে পারবে এটা। আমরা পরবর্তী সাইডে যাচ্ছি। রোল নাম্বার 8। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ও ভার্ব না থাকলে ট্যাগ হবে ইজেন্ট ইট। এখন হচ্ছে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচারগুলো কেমন হয়। আমি যদি এমন বলি যে হাউ নাইস দ্য বার্ড ইজ, হোয়াট এ ফ্যান্টাস্টিক মোমেন্ট ইট ইজ, এমন যদি হয় এটাকে সাবজেক্টও থাকে এবং ভার্বও থাকে। বাট যদি কোনো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা যেটা বলি সাধারণত যে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো আমাদের স্ট্রং ফিলিংসগুলো এক্সপ্রেস করে, তাহলে এখানে স্ট্রং ফিলিংসগুলো এক্সপ্রেস করতে যে আমরা হয়তো 2-3টা ওয়ার্ড দিয়ে এটা এক্সপ্রেস করে দিই, যেখানে সাবজেক্ট ভার্ব নাও থাকতে পারে। আমাদের ফিলিংসগুলো এক্সপ্রেশনটা দেখাইতে পারলে হলো। এমন যদি হয় হাউ ফানি, হাউ ফানি দ্বারা এখানে আসলে তেমন ভার্বের উল্লেখ নেই, সাবজেক্টের উল্লেখ নেই, তাহলে আমরা এই ট্যাগগুলো কীভাবে করবো? তাহলে যখন কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্বটা মেনশন করা থাকবে না, অর্থাৎ অল্প কিছু শব্দ বা ফ্রেজ দিয়ে এবং এক্সক্লেমেশন সাইন দিয়ে দ্য স্ট্রং ফিলিংস এক্সপ্রেস করা থাকবে বা সেন্টেন্স দেওয়া থাকবে, এই ধরনের সাবজেক্ট এবং ভার্বহীন সেন্টেন্সগুলোর ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন হিসেবে আমরা ইজেন্ট ইট লিখব। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এখানে আছে রোল নাম্বার 9। এখানে দেওয়া আছে যে বাক্যের সাবজেক্ট হিসেবে দ্য মাদার, দ্য ফাদার, দ্য সিস্টার, দ্য ব্রাদার থাকলে এবং অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বোঝালে ইহার পরিবর্তে ইট বসে। তোমাকে এখানে বুঝতে হবে দ্য ফাদার, দ্য মাদার, দ্য সিস্টার, দ্য ব্রাদার থাকলে আসলে কি বোঝায়। তো এই বিষয়গুলো যদি উল্লেখ থাকে, আমি কিন্তু নাম মেনশন করিনি, এখানে রিলেশনশিপের কথা মেনশন করা হচ্ছে। তো এখানে এইগুলো উল্লেখ থাকলে অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি। অ্যাবস্ট্রাক্ট কি এটা অবশ্যই জানো, যে সামথিং হুইচ হ্যাজ নো ফিজিক্যাল এক্সিস্টেন্স, যেটা হয়তো বাস্তবিক কোনো রূপ নেই, এই জিনিসগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো এই অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটির কথা যখন উল্লেখ থাকবে, সাচ এস কেমন বলতে পারি আমরা, অ্যাবস্ট্রাক্ট অনেস্টি একটা গুণ। অনেস্টি মানে কি? সততা। তাহলে এটা একটা অ্যাবস্ট্রাক্ট। অনেস্টি তো আসলে কোনো শেপ নেই, ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বোঝাবো? এটা সাবজেক্টের জায়গায় প্রনাউন, অর্থাৎ যে প্রনাউনটা আমরা ভার্বের কন্ট্রাক্টের ফর্মে লিখে এখানে ইট লিখবো। যেমন এখানে নিচের সেন্টেন্সটি লক্ষ্য করো, দ্য মাদার রোজ ইন হার, বিখ্যাত একটি সেন্টেন্স। রাইজ হচ্ছে বেড়ে ওঠা, রোজ মানে কি? বেড়ে উঠেছিল। তার মধ্যে যে মাতৃত্ব সুলভ মুহটা বা কি বলে এটাকে, মাতৃত্ব সুলভ একটা অবয়ব বা এর যেটা বলি আমরা, আমি এটা ক্লিয়ার ধারণা দিতে পারছি না, সরি, দ্য এরকম একটা অবয়ব বা মাতৃত্ব যেটা আর কি, এটা দ্য মাদার রোজ ইন হার, যে এই মাতৃত্বটা তার ভিতরে বেড়ে উঠেছে বা মাতৃত্ব সুলভ আচরণ বা ভঙ্গি বা তার যে অবয়ব বা এর যে কি বলতে পারি আমরা, এটা চিহ্ন সমূহ, যে তাকে দেখতে একজন বা তার ভিতরে মাতৃত্ব সুলভ রয়েছে, অর্থাৎ সাধারণত ট্রেডিশনাল মাদার বা মায়েরা যেমন হয়, মাদারলি বিহেভিয়ার, ওই রকম কোন একটা জিনিস তার মধ্যে বেড়ে উঠেছে। তাহলে এখানে হচ্ছে দ্য মাদার রোজ ইন হার, এখানে ভার্বটা হচ্ছে রোজ, যেটা পাস্ট ফর্মে দেওয়া আছে, রাইস থেকে রোজ। তো এখানে ভার্বের এই পাস্ট ফর্মের জন্য এখানে আমরা আগেই বলেছি যে যখন কোনো অক্সিলারি ভার্ব দেওয়া না থাকবে তখন এটা টেন্স আইডেন্টিফাই করে করতে হবে। তাহলে এখানে আমরা যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এজন্য আমরা কি করলাম, এটার জন্য ডিড বসালাম। এরপরে যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, এই জন্য এখানে অ্যান অ্যাপোস্ট্রোফি টি বসবে এবং তারপরে যেহেতু সাবজেক্টের প্রনাউনটা দিতে হবে, তাহলে সাবজেক্টের প্রনাউনটা যখন আমরা দিতে যাব তখন এখানে দেওয়া আছে দ্য মাদার। তো আমরা এই রুলসে পড়েছি কি, যখন কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে দ্য মাদার, দ্য ফাদার, দ্য সিস্টার, দ্য ব্রাদার দেওয়া থাকবে তখন এর প্রনাউন হিসেবে আমরা ইট লিখব। সো খুব ইজি, আমরা প্রথমে ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম দিয়েছি টেন্স অনুযায়ী ডিড, এবং এরপরে নট এর সংক্ষিপ্ত রূপ অ্যান অ্যাপোস্ট্রোফি টি, এবং তারপরে দ্য মাদারের পরিবর্তে এখানে দিয়েছি হচ্ছে ইট। আশা করি এই রুলসটি তোমাদের কাছে ক্লিয়ার। এরপরে যদি না বোঝো আমি আবার রিপিট করছি। দেখো, প্রথমটা হচ্ছে কি, যে একটা সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তাহলে এটা ভার্বের সঙ্গে নট বসবে। তাহলে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব দেওয়া নেই, আমাকে টেন্স আইডেন্টিফাই করতে হবে। যেহেতু এখানে রাইজের পরিবর্তে পাস্ট ফর্ম হিসেবে রোজ দেওয়া আছে ভার্বের,
তাহলে এখানে পাস্ট ফর্মের জন্য এখানে ডিড বসবে এবং তারপরে যেটা বসবে যে অ্যানাপোস্ট্রোফি টি, যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স এই জন্য নেগেটিভ ট্যাকুয়েশনের জন্য অ্যানাপোস্ট্রোফি টি বসবে। তারপরে দ্য মাদার এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে এবং সেটা পরিবর্তে ইট বসবে। আমরা এটা আগে রুলসে বলেছি, এখন ক্লিয়ার? আচ্ছা, আশা করি এই রুলসটি তোমাদের কাছে ক্লিয়ার। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। রোল নাম্বার 10, বাক্যের সাবজেক্ট হিসেবে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এক্সেট্রা থাকলে ইহার পরিবর্তে দেয়া বসে। একটু ভালো করে লক্ষ্য করো, যেই এখানে ওয়ার্ডগুলো মেনশন করা রয়েছে এভরি প্লাস নাউন বেশিরভাগ। এভরি প্লাস নাউন বা নো প্লাস নাউন অথবা নান, এই জাতীয় ওয়ার্ডগুলো যখন সাবজেক্ট হিসেবে থাকবে তখন এর পরিবর্তে আমরা প্রনাউন হিসেবে দেয়া লিখব। খুব সহজ, ভার্বগুলো তো আগের ফর্মে হবে, শুধুমাত্র প্রনাউন লেখার সময় এই সাবজেক্টগুলোর পরিবর্তে আমরা দেয়া লিখবো। আচ্ছা, একটু লক্ষ্য করো, এভরিবডি ওয়ান্টস সাকসেস, সবাইকে সফলতা চায়। তাহলে এখানে এভরি প্লাস নাউনের পরিবর্তে ভার্ব দেওয়া আছে ওয়ান্ট, ওয়ান্টের সঙ্গে আছে এস, ওয়ান্টস। তাহলে এখন কথা হচ্ছে যে এখানে যেহেতু এটা এভরি প্লাস নাউন থাকলে ভার্বের সঙ্গে এস বা ইএস বসে, আমি আগেই উল্লেখ করেছি যে অক্সিলারি ভার্ব না থাকলে কি করতে হবে? টেন্স আইডেন্টিফাই করতে হবে। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে, আমি এটা উল্লেখ করেছিলাম যে যখন কোনো ভার্বের সঙ্গে এস বা ইএস দেওয়া থাকবে তখন এটা কি বসবে? ডাজ বসবে। এখানে ডাজ হওয়ার কথা, এখানে হচ্ছে ডাজেন্ট এবং এভরিবডি পরিবর্তে দে হওয়ার কথা, ডাজেন্ট দে হওয়ার কথা। কিন্তু ট্যাকুয়েশনের ক্ষেত্রে একটা ডিফারেন্ট রুল হচ্ছে যে এই ট্যাকুয়েশনের যে ভার্বটা বসে, এই ভার্বের পরবর্তীতে যে প্রনাউনটা বসে, সাবজেক্টের প্রনাউন ফর্ম, এই প্রনাউন ফর্মের সঙ্গে এটা কি করে? এগ্রি করে। আমি আবারও বলতেছি, আমাদের গ্রামাটিক্যাল আরেকটা আইটেম রয়েছে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা হয়তো আমাদের বোর্ড কোয়েশ্চেন বা বোর্ড ওরিয়েন্টেড গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে মেনশন করা নেই, কিন্তু আমাদের বিষয়টা মাথায় রাখতে হবে যে এই ট্যাকুয়েশনের ভার্বের যে কন্ট্রাক্টেড ফর্ম, এখানে যে ডোন্ট দেওয়া আছে, এই ডোন্ট ভার্বটা কিন্তু মেইন সেন্টেন্সের সঙ্গে এগ্রি করবে, কিন্তু তার আগে হচ্ছে এটা সবচেয়ে বেশি কার সঙ্গে এগ্রি করবে? যে প্রনাউন ফর্মটা আমরা ইউজ করি। আমি আবার বলতেছি যে এই ডোন্ট বা ভার্বের কন্ট্রাক্টেড ফর্মের পরে যেই প্রনাউনগুলো আমরা লিখি, ভার্বের সরি সেন্টেন্সের নাউন বা ওই সাবজেক্টের যে প্রনাউন ফর্মগুলো লিখি, ওই প্রনাউন ফর্মগুলোর সঙ্গে ভার্বটা এগ্রি করতে হবে। তাহলে এখানে যদি আমরা ডাজ দেই, ডাজেন্ট দেয়, তাহলে দের সঙ্গে তো আসলে কখনো ডাজেন্ট হয় না। এই যে এই সাবজেক্ট এবং ভার্বের সঙ্গে এটা এগ্রি করবে না, এজন্য আমরা এখানে ডাজেন্টের পরিবর্তে ডোন্ট লিখব। ঠিক আছে? আমি আবারও বলতেছি যে এখানে ডাজেন্ট দেওয়া হওয়ার কথা ছিল, বা আমাদের যেটা আমরা এখন পর্যন্ত পড়েছি ডাজেন্ট দেওয়া হওয়ারই কথা, কিন্তু যখন আমরা ডাজেন্ট দে লিখবো তখন এই ডাজ ভার্বটা কিন্তু আসলে দেয়ের সঙ্গে এগ্রি করে না বা এগ্রি করবে না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসে। এই জন্য এইখানে দে, এখানে এই সাবজেক্টের প্রনাউন ফর্ম বসাতে এখানে ডাজের পরিবর্তে ডো হয়ে যাবে। ক্লিয়ার? এই জন্য এখানে ওয়ান্স বা ভার্বের সঙ্গে এস থাকার ধরুন এখানে প্রেজেন্ট ফর্ম হবে ভার্বের, সেটা ডাজ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দে প্রনাউন হিসেবে বসায়, এখানে ডাজের পরিবর্তে ডো বসেছে। এবং এই রুলসটা বারবারই বিভিন্ন বোর্ড প্রশ্নে রিপিট হয়, সেটা মেনশন করে ভালো করে মেনশন করে নিও। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই। রোল নাম্বার হচ্ছে 11। আমরা এই রুলসে পড়ব হচ্ছে যে বাক্যের সাবজেক্ট হিসেবে নাথিং, সামথিং, এনিথিং, এভরিথিং, বেবি, ইটিসি থাকলে ইহার পরিবর্তে ইট বসে। এখানে হচ্ছে যদি সংক্ষেপে আমি বলি যে আগে ছিল হচ্ছে নো প্লাস নাউন, এখানে হচ্ছে যে নো প্লাস থিং বা হচ্ছে এনি প্লাস থিং অথবা সাম প্লাস থিং, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, অর্থাৎ থিং যুক্ত কোনো সাবজেক্ট সেটার প্রনাউন হিসেবে ইট বসবে। এবং যদি বেবি থাকে, ইনফ্যান্ট যেটা আমরা বলি, যে বাচ্চা বা ছোট মানুষের যেই শিশু বা মানুষের যদি যে শিশুগুলো জন্মগ্রহণ করে, সেই ইনফ্যান্ট বা বেবিগুলোর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করবো। দেখেন নিচে এক্সাম্পল যদি আমরা লক্ষ্য করি যে নাথিং ইজ ইম্পসিবল, তাহলে এখানে ভার্বের জায়গায় দেওয়া আছে একটা অক্সিলারি ভার্ব ইজ এবং সাবজেক্টের জায়গায় দেওয়া আছে নাথিং। আমরা আগেই বলেছি যে নো প্লাস থিং বা যে কোনো এনিথিং, সামথিং, মেনিথিং, যাই সরি মেনিথিং না, এনিথিং বা সামথিং বা নাথিং, এই তিনযুক্ত সাবজেক্টগুলোর প্রনাউন হিসেবে ইট বসে। সেই জন্য আমরা এখানে ইট বসিয়েছি। তাহলে এখানে ইজের পরিবর্তে হচ্ছে সরি ইজের আছে এই জন্য এখানে ইজ বসিয়েছি। এখানে তুমি বলতে পারো স্যার এখানে নট হবে না কেন? আমরা জানি যে এই যে নো প্লাস নাউন বা নো প্লাস থিং, এরকম নো শব্দটা হচ্ছে নেগেটিভ।
এই নো নেগেটিভ বা সেন্টেন্সটি নেগেটিভ স্টেটমেন্ট হওয়াতে আমরা এখানে নট ব্যবহার করছি না। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই। রোল নাম্বার 12। সো এখানে কি আছে যে বাক্যের মধ্যে যদি হার্ডলি, স্ক্যার্সলি, সেলডম, barely, লিটল, ফিউ, নেভার, নোবডি, নান, নাথিং, নো ওয়ান, এখানে সবগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এই নেগেটিভ ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে মেনশন করা থাকে তাহলে এখানে নট ব্যবহার করার প্রয়োজন হয় না, অর্থাৎ আমরা নট দিব না বা নট যুক্ত হয় না যেটা বলি আমরা। যেমন আমি যদি বলি শি হার্ডলি ভিজিটস মি, তাহলে এখানে শি হার্ডলি ভিজিটস মি, শি হার্ডলি শব্দটা হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে নট হবে না। এবার ভিজিট যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এর সঙ্গে এস দেওয়া আছে ভিজিটের সঙ্গে, তাহলে এখানে ডাজ হবে, তাহলে ডাজ, এবং এই শি এর যেহেতু প্রনাউন ফর্ম, তাহলে সেটা এখানে যেয়ে বলবে শি, এখানে ডাজেন্ট। এটা খুব ইজি, আমরা জানি যে কোনো মূল সেন্টেন্সের পরে কমা দিয়ে এরপরে হচ্ছে ভার্বের সংক্ষিপ্ত রূপ এবং তারপরে হচ্ছে নট এবং প্রনাউন ফর্ম বসে। তাহলে এখানে যেহেতু হার্ডলি রয়েছে, আমরা আগেই বলেছি যে হার্ডলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তো নেগেটিভ ওয়ার্ড থাকলে এখানে নটের সংক্ষিপ্ত রূপ বা নট বসবে না, তো এখানে আমরা শুধুমাত্র ওই ভার্বটা বসবে এবং প্রনাউনটা বসবে। তাহলে এই যে ওয়ার্ডগুলো রয়েছে নেগেটিভ ওয়ার্ডগুলো, এগুলো খাতায় তোমরা লিখে নিও, পরবর্তীতে যেন মনে রাখতে পারো, প্রয়োজনে মুখস্থ করে নিও, যেন যে কোনো সেন্টেন্স দেখলে এরকম ওয়ার্ড যদি সামনে আসে তাহলে মনে পড়বে যে এটা নেগেটিভ ওয়ার্ড, তখন আসলে ওটার অ্যাফার্মেটিভ ট্যাগ হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। আমরা পরবর্তী স্লাইডে যাই। রোল নাম্বার 13, যে কমপ্লেক্স সেন্টেন্স। আসলে এই কমপ্লেক্স সেন্টেন্সটা আগে ক্লিয়ার করতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সটা আসলে কেমন হয়, এটা দেখতে কেমন, এটা ফরমেশনটা কী, কী থাকে এটা। তো আমার কমপ্লেক্স সেন্টেন্সে আমরা হয়তো আগেই পড়েছি এমন যে কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা ক্লজ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমি যদি বাংলায় সহজ করে বলি যে একটা সেন্টেন্সের দুইটা পার্ট থাকে বা দুইটা অংশ থাকে, একটা হচ্ছে স্বাধীন বাক্য আর একটা হচ্ছে পরাধীন বাক্য। অর্থাৎ স্বাধীন বাক্যটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, এবং পরাধীন বাক্যটাকে বলি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখন কথা হচ্ছে যে এই যে দুইটা পার্ট থাকলো একটা সেন্টেন্সে, তাহলে আমরা ট্যাগ কোয়েশন করার সময় কোন পার্টে ট্যাগ করব সেটা নিয়ে আমরা আসলে কনফিউশনে পড়ে যাই। আমি যদি কয়েকটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ এমন দিই যে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এমন একটা। অথবা আমি যদি এমন বলি যে শি ইজ অ্যাবসেন্ট টুডে অ্যাজ শি ওয়াজ ইল লাস্ট নাইট। তাহলে এখানে যে প্রথমটা বলেছে এমন দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, তাহলে দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। এই যে দো হি ইজ পোর, এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ বা একটা পরাধীন বাক্যাংশ। যদিও সে গরিব, এই অর্থটা কিন্তু এখানে কমপ্লিট নাই, কমপ্লিট সেন্স আমাদেরকে দিচ্ছে না সেন্টেন্সটা। তাহলে এই যে এই ক্লোজটা হচ্ছে একটা পরাধীন বাক্যাংশ বা একটা ডিপেন্ডেন্ট ক্লোজ যাই বলি আমরা। তাহলে আরেকটা কী রয়েছে যে হি ইজ অনেস্ট, সে সৎ। তাহলে আমি যদি সেপারেট করে শুধুমাত্র ওই অংশটা বলি যে হি ইজ অনেস্ট, সে সৎ, তাহলে এই সেন্টেন্সের এই পার্টটা কিন্তু আমাকে একটা কমপ্লিট সেন্স দিচ্ছে, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। তাহলে এইটা হচ্ছে কি একটা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু আমি যদি বলি দো হি ইজ পোর, যদিও সে গরিব, এই সেন্টেন্সের এই পার্টটা কিন্তু আমাকে কমপ্লিট সেন্স বা কমপ্লিট আইডিয়া দিচ্ছে না। এই পার্টটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ বা পরাধীন বাক্যাংশ। তাহলে আমরা যখন কোনো এরকম দুটি ক্লজ বা দুটি অংশযুক্ত বাক্যের ট্যাগ কোয়েশন করতে যাব, তখন আমরা কি করব, ওই স্বাধীন বাক্যাংশের বা স্বাধীন বা ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজের ট্যাগ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এতক্ষণে তোমরা অবশ্যই বুঝে গিয়েছো যে কোনটি মেইন ওয়ার্ড বা কোনটি মেইন পার্ট বা কোনটি ডিপেন্ডেন্ট পার্ট এবং কোনটি ইন্ডিপেন্ডেন্ট পার্ট। আগে হচ্ছে আমি আবারও রিপিট করতেছি যে দুইটি ক্লজ, একটি সাবঅর্ডিনেট এবং একটি প্রিন্সিপাল যুক্ত সেন্টেন্সের কী করতে হবে, প্রিন্সিপাল ক্লজের অর্থাৎ এই পার্টটি বা স্বাধীন বাক্যাংশের যে অংশটুকু সেই অংশটুকু ট্যাগ করতে হবে। অর্থাৎ এই সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট বা পরাধীন বাক্যাংশের অংশটুকু ট্যাগ করার প্রয়োজন নেই। ঠিক আছে? আচ্ছা, দেখো নিচে সেন্টেন্সটিতে যে হুয়েন হি কেম আই ওয়াজ রিডিং, যে সে যখন এসেছিল আমি পড়তেছিলাম। তাহলে আমি যদি এখানে আই ওয়াজ রিডিংটাকে বাদ দিয়ে শুধুমাত্র এটা বলি যে ওয়েন হি কেম, যখন সে এসেছিল, দিস পার্ট হ্যাজ নো কমপ্লিট সেন্স। এমন যদি হয় যে ওয়েন হি কেম, যখন সে এসেছিল, তাহলে যখন সে এসেছিল তখন কি হয়েছিল আসলে আমার মনে নেই, আমি জানি না। যদি আমি এখানে আই ওয়াজ রিডিংটাকে এখানে উইথড্র করে দিই বা ভ্যানিশ করে দিই,
তাহলে এখানে আসলে হুয়েন হি কেম এই পার্টটা আমাকে কমপ্লিট সেন্স বা পরিপূর্ণ ধারণা বা পূর্ণ অর্থ দিচ্ছে না। তাহলে এইটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ বা এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা আমরা পরাদিত বাক্যাংশ নামে চিনি। কিন্তু আমি যদি বলি যে আই ওয়াজ রিডিং, আমি পড়তেছিলাম, সেন্টেন্সের এই পার্টটা কিন্তু আমাকে কমপ্লিট আইডিয়া দিচ্ছে যে আমি কী করতেছিলাম, পড়তেছিলাম। আমি যদি এখন যে হুয়েন হি কেম এই পার্টটাকে ভ্যানিশ করে দেই, ভ্যানিশ করে দিয়ে যদি বলি যে আই ওয়াজ রিডিং, এই সেন্টেন্সটা কিন্তু আলাদাভাবে একটি সেন্টেন্স এবং এটা আমাকে কমপ্লিট আইডিয়া দিচ্ছে। তাহলে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ বা স্বাধীন বাক্যাংশ। আচ্ছা, তাহলে আমি ট্যাগ করার সময় কোন পার্টটা ট্যাগ করব? যেই পার্টটা আমাকে কমপ্লিট সেন্স বা পরিপূর্ণ ধারণা দিবে সেই পার্টটা আমি ট্যাগ করব। আচ্ছা, এরপরে দেখো, তাহলে আমরা কী করবো এখানে? আই ওয়াজ রিডিং, আমি পড়তেছিলাম। তাহলে এখানে আই ওয়াজ রিডিং, এখানে ওয়াজ যেহেতু ভার্ব এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, এর জন্য কী হবে? ওয়াজন্ট। এবং এই আই হচ্ছে একটা এই সাবজেক্ট, যেটা পরবর্তীতে সাবজেক্ট হিসেবে বা সাবজেক্টিভ ফর্মে এখানে ওয়াজন্টের পরিবর্তে বসবে। তাহলে এখানে এটা ট্যাকুশন হবে ওয়াজন্ট আই। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা, কারণ খুব সহজ একটা বিষয়। আমি আগেই বলেছি যখন কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্স থাকবে, এই কমপ্লেক্স সেন্টেন্সের আমরা সাধারণত কী করব, যে যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে বা স্বাধীন বাক্যাংশ থাকবে সেই বাক্যটা আমরা ট্যাগ করব। আচ্ছা, আমরা হচ্ছে এখন পরবর্তী স্লাইডটিতে যাব। রুল নাম্বার 14। আচ্ছা, রোল নাম্বার 14 কি আছে? যে সাবজেক্ট প্লাস থিঙ্ক, সাবজেক্ট প্লাস থিঙ্ক। যদি এমন হয় যে এই সাবজেক্ট প্লাস থিঙ্ক বা সাবজেক্ট প্লাস বিলিভ অথবা সাবজেক্ট প্লাস নো এমন যদি থাকে, যেমন আই থিঙ্ক অথবা আই বিলিভ অথবা আই নো, যদি এমন থাকে তাহলে এইখানে এই ক্ষেত্রে কী করতে হবে? যে উভয় ক্লজ দ্বারা ট্যাগ করা যায়। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যখন থাকবে আই নো দ্যাট শি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, অথবা আমি যদি বলি আই বিলিভ গড ইজ অল মাইটি, তাহলে এই ক্ষেত্রে কী হবে? যে আই বিলিভ এই পার্টটাকে আমি ট্যাগ করতে পারি, অথবা আমি যদি বলি যে আই বিলিভ দ্যাট গড ইজ অল মাইটি, তাহলে এই গড ইজ অল মাইটি পার্টেরও ট্যাগ করা যাবে। অর্থাৎ যে কোনো পার্টের একটা ট্যাগ করলেই হয়ে যাবে। এখানে আমাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। আচ্ছা, এক্ষেত্রে আমি যদি বলি আই থিঙ্ক, নিচে এক্সাম্পলটা যেটা দেখতে পাচ্ছি, আই থিঙ্ক ইউর রাজাক সাহেব, আমি চিন্তা করতেছি বা আমি মনে করি যে আপনি রাজাক সাহেব, এমন যদি হয় তাহলে আই থিঙ্ক এই পার্টে ট্যাগ করা যাবে। আবার ইউর রাজাক সাহেব, আপনি রাজাক সাহেব, এই পার্টেও তো ট্যাগ করা যাবে। এখানে তোমাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে, যে পার্টটা তোমার পছন্দ হবে বা তোমার ইচ্ছা হবে সে পার্টে তুমি ট্যাগ করতে পারবে। এখানে কোনো টিচার তোমার এটাকে কাটতে পারবে না বা মার্কস না দিয়ে এ করতে পারবে না। আচ্ছা দেখো, আই থিঙ্ক যদি এই পার্টটা আমি ট্যাগ করি তাহলে কী হবে? ডোন্ট আই, আমরা আগেই জানি যে এখানে অক্সিলারি ভার্ব দেওয়া নেই, এই জন্য থিঙ্ক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মে, এজন্য এটা হবে ডোন্ট আই। আর যদি বলি ইউ আর রাজ্জাক সাহেব, তাহলে এখানে যেহেতু আর দেওয়া আছে তাহলে এটা হবে আরেন্ট, এবং এটার যে প্রনাউন ফর্ম দেওয়া আছে ইউ আরেন্ট ইউ। খুব সহজ একটি বিষয়। আমরা তাহলে চলো পরবর্তী স্লাইডে দেখি। রোল নাম্বার 15 কী আছে? এটা নো প্লাস নাউন, এভরি প্লাস নাউন, সাম প্লাস নাউন থাকলে এগুলোর পরিবর্তে দেয় বসে। আচ্ছা, এর আগে আমরা পড়েছিলাম, মনে আছে যে এভরি প্লাস নাউন, এটা পড়েছি ঠিক আছে, কিন্তু নো এর ক্ষেত্রে পড়েছি নাথিং, নো ওয়ান এমন পড়েছি। কিন্তু যদি নো প্লাস নাউন থাকে, যে নো প্লাস নাউন বা এভরি প্লাস নাউন বা সাম প্লাস নাউন, যখন আমি নো দিয়ে বলি তাহলে কী হবে? নো স্টুডেন্ট, নো পিপল, নো টিচার, নো মাদার, নো ফাদার। এমন যদি আমি এভরি দিয়ে বলি তাহলে কী হবে? এভরি ম্যান, এভরি পিপল, এভরি স্টুডেন্ট, এভরি বয়, এভরি গার্ল। এমন আমি যদি সাম দিয়ে বলি যে সাম ফার্মার, সাম ফিশারম্যান, সাম ব্ল্যাকস্মিথ, যদি এমন হয় তাহলে এই সাম প্লাস নাউন, এভরি প্লাস নাউন বা নো প্লাস নাউনের ক্ষেত্রে কী করতে হবে? তাদের পরিবর্তে প্রনাউন হিসেবে দে বসবে। যেমন নো ম্যান ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট ইন্ডাস্ট্রি, যদি এমন হয় ইন্ডাস্ট্রি। এখন কথা হচ্ছে যে এখানে আসলে ভার্বের জায়গায় দেওয়া আছে ক্যান, তাহলে আমরা জানি যে কোনো ভার্ব বা অক্সিলারি ভার্ব বা সেটা মডেল হোক আর অক্সিলারি ভার্বে হোক, সেটা দেওয়া থাকলে প্রথমে ভার্বটা দিতে হবে, তাহলে ক্যান। এবং এখানে যদি ভার্বের নট ফর্মটা হবে না, কেন হবে না? কারণ বাক্যে প্রথমে নো দেওয়া আছে, যেটা নেগেটিভ স্টেটমেন্ট বোঝাচ্ছে, এজন্য নটের কন্ট্রাক্টেড ফর্ম বা অ্যানাপোস্ট্রোফিটি হবে না। দেন
নো ম্যান যেহেতু এখানে দেওয়া আছে, আমরা এই রুলসে পড়েছি যে নো প্লাস নাউন বা এভরি প্লাস নাউন অথবা সাম প্লাস নাউন থাকলে তার পরিবর্তে দে বসে। ইজিলি আমরা প্রথমে ক্যান দেওয়ার পরে দেন দিয়ে এটা কোয়েশ্চেনটা সহজে করে ফেলতে পারবো। লক্ষ্য করার বিষয় হচ্ছে যে নো প্লাস নাউন, এভরি প্লাস নাউন এবং সাম প্লাস নাউন এগুলো থাকলে পরিবর্তে দে বসবে। এখানে একটু ভালো করে লক্ষ্য করতে হবে, এখানে কিন্তু থিং বলে নাই। থিং কিন্তু কোনো নাউনকে বোঝে না। যেন আমি যদি বলি নাথিং, সামথিং, এনিথিং, এই থিং থাকলে কিন্তু আবার ইট বসবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আমরা স্লাইডগুলোতে যাই, দেখি কি আছে। আর রোল নাম্বার 6 এতে কী দেওয়া আছে যে বাক্যের সাবজেক্ট হিসেবে যদি অল অফ ইউ, সেন্টেন্সের প্রথমে হয়তো আমরা এরকম সাবজেক্ট দেখতে পাবো যে অল অফ ইউ, সাম অফ ইউ, সাম অফ আস, মোস্ট অফ ইউ, নান অফ ইউ, ইটিসি থাকে। তাহলে প্রথমে কী আছে যে অল অফ, সাম অফ, মোস্ট অফ, নান অফ এবং এরপরে ইউ এটসেট্রা। এমন যদি থাকে তাহলে এটাকে কী বসবে? ইউ বসবে। ভালো করে লক্ষ্য করো, যদি সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় অল অফ, মোস্ট অফ, নান অফ, সাম অফ এবং এরপরে ইউ দেওয়া থাকে, তাহলে এটা প্রোনাউনের জায়গায় কী বসবে? শুধু ইউ বসবে, ঠিক আছে? আচ্ছা দেখো, যে মোস্ট অফ ইউ হ্যাভ ফেইলড, তাহলে এখানে প্রথমে কি সেন্টেন্সে কী দেওয়া আছে? মোস্ট অফ। আমরা জেনেছি যে মোস্ট অফ, সাম অফ, নান অফ এমন যদি থাকে বা অল অফ, তাহলে এই এরপরে ইউ দেওয়া থাকলে প্রোনাউনের জায়গায় শুধুমাত্র ইউ বসবে। তাহলে এখানে যেহেতু হ্যাভ ফেইলড, হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তাহলে এখানে পজিটিভ স্টেটমেন্ট যেহেতু এখানে কি বসবে? যে হ্যাভের পরে অ্যান অ্যাপোস্ট্রফি টি, হ্যাভেন্ট, এরপরে ইউ। ক্লিয়ার বিষয়টি? আশা করি ক্লিয়ার। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই। রোল নাম্বার 7 কি আছে এটা? যে বাক্যের সাবজেক্ট যদি অল অফ দ্যাম, আগেরটা পড়েছি অল অফ ইউ, এখন একটা হচ্ছে অল অফ দ্যাম। অল অফ দ্যাম, সাম অফ দ্যাম, মোস্ট অফ দ্যাম, নান অফ দ্যাম, এভরি ওয়ান অফ দ্যাম এটসেট্রা এমন যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে কী হবে? দে হবে। অর্থাৎ দ্যাম থাকলে সেটা কী হবে? দে হবে। সেটা সাম অফ থাকুক, নান অফ থাকুক বা এভরি ওয়ান থাকুক। এরপরে অর্থাৎ এই যে নান অফ দ্যাম, অল অফ দ্যাম, সাম অফ দ্যাম, এভরি ওয়ান অফ দ্যাম, এই দ্যাম থাকলে এটার পরবর্তীতে প্রনাউন হিসেবে কী বসবে? দে বসবে। যেমন সাম অফ দ্যাম ডিড দ্য জব, তাহলে এখানে যেহেতু বার্বের ফর্ম দিয়েছে ডিড, তাহলে এখানে ডিড দ্য জব, এটা যেহেতু ডিডের পরে অন্য কোনো ভার্ব কিন্তু দেওয়া নেই, তাহলে এখানে কিন্তু ডিড কিন্তু এখানে অক্সিলিয়ারি ভার্ব না, ডিড হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। এই ডিড প্রিন্সিপাল ভার্ব, এখানে যদি ডিড না থেকে অন্য কোনো ভার্ব থাকতো, ভার্বের প্রিন্সিপাল ফর্ম থাকতো, এর আগে আমরা একটা সেন্টেন্স এমন পড়েছিলাম যে দ্য মাদার রোজ ইন হার, তাহলে এখানে রাইজের পরিবর্তে রোজ দেওয়া ছিল, মনে আছে সেন্টেন্সটি? আচ্ছা, এখানে এই রোজ না দিয়ে এখানে ওই রকম একটা প্রিন্সিপাল ভার্ব এখানে ডিড দেওয়া আছে, অর্থাৎ ডিড এখানে অক্সিলিয়ারি ভার্ব না। এই ডিড এখানে প্রিন্সিপাল ভার্ব, এজন্য যেহেতু ভার্বের পাস্ট ফর্ম থাকলে আমরা ডিডেন্ট দিয়ে করি বা ডিড ব্যবহার করি, এজন্য আমরা এখানে ডিডে লিখব। তাহলে এখানে ভার্বের পাস্ট ফর্ম থাকাতে প্রথমে হবে ডিড এবং সেন্টেন্সটি যেহেতু পজিটিভ বা অ্যাফার্মেটিভ, এজন্য হবে অ্যান অ্যাপোস্ট্রফি নট এবং এরপরে প্রনাউন হচ্ছে দে। দুঃখিত, আমি এখানে আসলে ইন্টারোগেশন সাইন বা প্রশ্নবোধক চিহ্নটি দিতে ভুলে গিয়েছি, তুমি এটা দিয়ে নিও। তাহলে এখানে হবে সাম অফ দ্যাম ডিড দ্য জব, এই ট্যাগ কোশ্চেনটা হবে ডিডেন্ট দে। আমি আবারও দুঃখ প্রকাশ করছি, এখানে আমার স্লাইডটি যখন আমি লিখি বা তৈরি করি সেখানে ইন্টারোগেশন সাইনটি দিতে ভুলে গিয়েছি। তোমরা অবশ্যই এই ইন্টারোগেশন সাইনটি দিয়ে নিবে। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানে কি আছে? প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হলে ট্যাগ কোশ্চেন হবে ক্যান ইউ বা কুড ইউ। আমরা এর আগে ইম্পারেটিভ সেন্টেন্সে পড়েছি যে প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় এবং ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন আমরা কী লিখি মনে আছে? ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে কী লিখি? উইল ইউ লিখি। তাহলে যখন ইম্পারেটিভ হবে তখন তোমরা উইল ইউ লিখবো, কিন্তু যখন কথা হচ্ছে যে প্লিজ হেল্প মি, এই প্লিজ বা কাইন্ডলি দ্বারা আসলে রিকোয়েস্ট বোঝায়। তো আমরা যখন কাউকে রিকোয়েস্ট করতে যাব তখন রিকোয়েস্ট বা এই প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হওয়া বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন ক্যান ইউ লিখতে পারি। কিন্তু এখানে একটু মতবিরোধ রয়েছে যে তুমি যদি সেই প্লিজ বা কাইন্ডলি যুক্ত বাক্যটির ট্যাগ কোশ্চেনে উইল ইউ লিখে দাও তাহলে সেটা আসলে ভুল হবে না। কিন্তু একটা বিষয় হচ্ছে যে সঠিক, আরেকটা হচ্ছে সম্পূর্ণভাবে সঠিক। একটা ওয়ার্ডের যেরকম বিভিন্ন শ্রেণী নিয়ম থাকে এবং এটার কী থাকে? গ্রহণযোগ্যতা থাকে। এই গ্রহণযোগ্যতার দিক থেকে হচ্ছে ক্যানটাকে আমি আগে সামনের দিকে রাখতে পারি, যে উইল ইউ দিলে সঠিক, ক্যান ইউ দিলে সঠিক, বাট এই ক্যান ইউটা হচ্ছে কি যে অ্যাপ্রোপ্রিয়েট, একদম সঠিক যেটা আমি বলতে পারি। তবে উইল ইউ দিলে কেউ তোমার কাটবে না। আচ্ছা, পরবর্তী রূপটি যাই। যেমন এখানে রয়েছে যে হু কেয়ার্স, হু লাভস, হু সেভস, এই ধরনের বাক্যের ক্ষেত্রে ট্যাগ হবে কি? ডো দেয়।
হু কেয়ারস, এটা একদম ডিফারেন্ট কিছু ছোটো ছোটো বাক্যে যেখানে মেনশন করা থাকে। এখন পর্যন্ত বোর্ড কোয়েশনে এরকম কোনো সেন্টেন্স আসেনি, তবে যদি আসে বা চলে আসে যেন তুমি দিতে পারো বা তোমার যেন মাথায় আইডিয়াটা থাকে যেটা এভাবে করতে হয়, এজন্য আমি এটা এখানে দিয়ে রেখেছি। তোমরা একটু মাথায় রেখে দিও এটা, যে হো কেয়ারস বা হো লাভস হো সেভস এরকম কোনো সেন্টেন্স থাকলে সেটার ট্যাগ কোয়েশন হবে ডো দে। আচ্ছা, এরপরে কি রয়েছে রোল নাম্বার 20, বিভিন্ন পার্সন অ্যান্ড দ্বারা যুক্ত হবে। বিভিন্ন পার্সন অ্যান্ড দ্বারা যুক্ত কেমন হয়, যে ইউ অ্যান্ড আই, ইউ অ্যান্ড আই, ইউ একটা পার্সন, আবার আই হচ্ছে আরেকটি পার্সন, অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে ইউ অ্যান্ড হি বা আই অ্যান্ড ইউ বা ইউ হি অ্যান্ড আই অ্যান্ড হি, আই হি অ্যান্ড ইউ। যে এই পার্সনগুলো, বিভিন্ন পার্সনগুলো অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে, এই অ্যান্ড দ্বারা যুক্ত পার্সনগুলোকে আমরা যখন ট্যাগ কোয়েশন করতে যাবো তখন আসলে এই অ্যান্ড দ্বারা যুক্ত পার্সনগুলোর মধ্যে রিলেশনগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে, বা এর দ্বারা কাকে কাকে বোঝাচ্ছে এগুলোকে আমাকে আগে বুঝতে হবে। যেমন আমি যদি বলি ইউ অ্যান্ড আই, তুমি এবং আমি, তাহলে এখানে হচ্ছে ইউ অ্যান্ড আই দ্বারা আমাদেরকে বোঝাচ্ছে, তাহলে এখানে আমি উই লিখতে পারি। আবার আমি যদি বলি ইউ অ্যান্ড হি, এখানে কিন্তু আমি নেই, তুমি এবং সে, তাহলে এইখানে রিলেশনটা বা এই প্রণয়ন দ্বারা কাকে বোঝাচ্ছে, ইউ, তোমাদেরকে বোঝাচ্ছে। তারপরে কি রয়েছে, যে ইউ হি অ্যান্ড আই, এটা কাকে বোঝাচ্ছে, যে ইউ হি অ্যান্ড আই দ্বারা আমাদেরকে বোঝাচ্ছে, আমি তুমি এবং সে, এমন। তাহলে এইরকম যখন থাকবে তখন এই পরিবর্তে রিলেশনগুলো আইডেন্টিফাই করে আমরা কি করব, ট্যাগ করবো। যে আই অ্যান্ড হি আর ডুইং দ্য ওয়ার্ক, তাহলে এখানে আই অ্যান্ড হি, আমি এবং সে, কারা, আমরা, তাহলে এখানে হবে আর এর পরিবর্তে হবে আর এন্ড, এবং এই প্রণয়নগুলোর পরিবর্তে হবে উই, এটা হবে আর এন্ড উই। ক্লিয়ার? আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এরপরও যদি রিলেশনগুলো বা ওই পার্সনের সম্পর্কগুলো আইডেন্টিফাই করতে প্রবলেম হয়, তুমি এই পার্টটা নোট করে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ট্যাগ কোয়েশনের আসলে এই বা কোয়েশন ট্যাগের রুলসগুলো এইগুলো ছিল ইম্পর্টেন্ট রুলস। এর বাইরেও কিছু রুলস রয়েছে, যেমন অ্যাপোস্ট্রোফি এস বা অ্যাপোস্ট্রোফি ভিই, এই ধরনের কিছু সংক্ষিপ্ত রূপ বারবার থাকে, যেগুলো তোমরা হয়তো বারবার কন্ট্রাক্টেড ফর্মের ভিতরে জেনেছো। আশা করি এর বাইরে হয়তো তোমাদের ট্যাগ কোয়েশন করতে যে কোনো সমস্যা হবে না। এরপরেও বোর্ড কোয়েশন বা প্রিভিয়াস কোয়েশনগুলো যদি প্র্যাকটিস করতে যে কোনো সমস্যা ফেস করো, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে বা ইনবক্সে জানিয়ে আমি যথাসাধ্য চেষ্টা করবো সেগুলো সমাধান করে দেওয়ার জন্য। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। তবে তার আগে হচ্ছে একটি স্পেশাল নোট তোমাদের জন্য, যে কী করতে হবে, যে ট্যাগ কোয়েশন লেখার সময় অবশ্যই মেইন সেন্টেন্সটাকে উল্লেখ করে তারপরে ওই ট্যাগ কোয়েশনটি লিখে সেটা আন্ডারলাইন করে দিতে হবে, এবং অবশ্যই সবশেষে কোয়েশন মার্ক দিয়ে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি। আচ্ছা, আল্লাহ হাফেজ।